রাত তখন গভীর। বাংলাদেশের মানুষ যখন ঘুমে বিভোর, তখন রাজধানী ঢাকার পথে টহল দিচ্ছিল ঘাতক ট্যাঙ্ক। তারা দমনে আসেনি, এসেছিল ক্ষমতা কেড়ে নিতে। তখন পর্দার আড়ালে চলছিল এক বিশাল ষড়যন্ত্রের চূড়ান্ত প্রস্তুতি। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, যার শপথ ছিল সংবিধান রক্ষার, তিনি নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে বন্দুকের মুখে সরিয়ে ক্ষমতা দখল করলেন। সংবিধান স্থগিত, সংসদ বিলুপ্ত, পুরো দেশ চলে গেল সামরিক বুটের তলায়। শুরু হলো 9 বছরের এক অন্ধকার অধ্যায়। ক্ষমতায় টিকে থাকতে এরশাদ খেললেন ধর্মের কার্ড। সংবিধানে 8ম সংশোধনী এনে রাষ্ট্রধর্ম ঘোষণা করলেন, কিন্তু পর্দার আড়ালে চলছিল সীমাহীন দুর্নীতি আর লুটপাট। ব্যাংক ঋণ থেকে শুরু করে সরকারি ঠিকাদারি সবই ছিল তার অনুগতের কবজায়। এরশাদ জানতেন তার এই ক্ষমতা দখল অবৈধ, তাই তিনি জারি করলেন ইনডেমনিটি অধ্যাদেশ। তার করা সব অপরাধকে দেয়া হলো আইনি বৈধতা। তিনি নিজেকে প্রথমে প্রধান সামরিক আইন প্রশাসক এবং পরে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। গণতন্ত্রকে একটি হাস্যকর খেলায় পরিণত করেছিলেন তিনি। 1985 সালের সেই কুখ্যাত হাঁ না ভোট ছাড়াই ব্যালট বাক্স পূর্ণ হল। ফলাফল 94%-এর বেশি ভোট এরশাদের পক্ষে। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় নির্বাচনী জালিয়াতি। এরশাদ প্রথম বাঁধার মুখে পড়লেন ছাত্রদের কাছ থেকে। মজিদ খান শিক্ষানীতির নামে তিনি শিক্ষার বাণিজ্যিকীকরণ করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্র সমাজ তা মেনে নেয়নি। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রক্তে ভিজে গেল। জয়নাল, দীপালি সাহা, কাঞ্চনের নিথর দেহগুলো সাক্ষী হয়ে থাকল এই স্বৈরশাসনের নিষ্ঠুরতার। এরশাদ ভাবলেন ক্যাম্পাস বন্ধ করলেই আন্দোলন থেমে যাবে, কিন্তু তিনি ভুল ছিলেন। বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো, কিন্তু দমানো গেল না বিপ্লবের আগুন। এরশাদের সবচেয়ে বড় ভয় ছিল রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক নেতাদের জন্য কারাগার ছিল নিয়মিত গন্তব্য। বেগম খালেদা জিয়াকে বারবার গৃহবন্দী করা হয়েছে, উচ্ছেদের চেষ্টা চালানো হয়েছে তার সেনানিবাসের বাড়ি থেকে। যারা কথা বলতে চেয়েছে তাদেরই কণ্ঠ রোধ করা হয়েছে ইনডেমনিটির অধ্যাদেশের মাধ্যমে। কিন্তু নির্যাতন যখন চরমে, তখনই ঘটে গেল সেই অসম্ভব। 1987 সালে রচিত হলো ইতিহাসের সেই অজেয় রূপরেখা। 3 জোটের ঐক্য, লক্ষ্য একটাই, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। 1990 সালের অক্টোবর নাগাদ বাংলাদেশ হয়ে উঠল এক আগ্নেয়গিরি। 27 নভেম্বর 1990 ঢাকা বিশ্ববিদ্যালয় মোড়ে শামসুল আলম মিলনকে গুলি করে হত্যা করা হলো। এই একটি বুলেটই ছিল স্বৈরাচারের কাফনের শেষ পেরেক। এরশাদ ভেবেছিলেন সেনাবাহিনী তাকে শেষ পর্যন্ত রক্ষা করবে, কিন্তু ডক্টর শামসুল আলম মিলনের শাহাদাত পুরো দেশকে বারুদের স্তূপে পরিণত করল। ঢাকা হয়ে উঠল এক অবরুদ্ধ শহর। এরশাদ সারা দেশে কারফিউ জারি করলেন, কিন্তু মানুষ আর ঘরে ফিরল না। 4 ডিসেম্বর এরশাদের হাতে থাকা ফোনের ওপাশ থেকে সেনাবাহিনী জানিয়ে দিল, আমরা আর আপনাদের সাথে নেই। সাধারণ মানুষের উপর গুলি চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। 6 ডিসেম্বর 1990 9 বছরের দম্ভ মিশে গেল ধুলোয়। পদত্যাগ করতে বাধ্য হলেন বাংলার ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী স্বৈরশাসক। পরবর্তীতে তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছিলেন, যা প্রমাণ করে অধর্মের রাজত্ব কখনো দীর্ঘস্থায়ী হয় না। এরশাদের শাসনকাল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। এরশাদের পতন কেবল একজন ব্যক্তির পতন ছিল না, এটি ছিল গণতন্ত্রের জয়। যে রক্ত ছাত্ররা রাজপথে ঠেলেছিল, যে ত্যাগ রাজনৈতিক নেতারা করেছিলেন, তা আজও বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। ইতিহাস সাক্ষী, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো স্বৈরশাসকই চিরস্থায়ী হতে পারে না। স্বৈরাচার যত শক্তিশালী হোক, শেষ হাসি হাসে জনগণই।